টোকাই নাসিরুদ্দিন পাটোয়ারির একটা স্ট্যাটাস ভেসে এলো, কে জানি ফটোকাট করে বানিয়েছে যে পাশের দেশে গেরুয়া রং বেড়ে যাচ্ছে। সোজা কথা হচ্ছে যে বিজেপি ক্ষমতাতে এসেছে, বাংলাদেশে এটার প্রভাব পড়বে, এই ধরনের একটা সতর্কবাণী টাইপ কথাবার্তা। কালকে ওই নাহিদেরও দেখলাম, ওই টোকাই নাহিদেরও দেখলাম এই ধরনের একটা কথাবার্তা, অর্থাৎ তারা হুমকি ধামকি দেওয়া শুরু করেছে। কেন? যদিও আমি ভারতের ইন্টারনাল রাজনীতি নিয়ে কোনো কথাবার্তা বলতে চাই না, এটা আমার এক ধরনের ধরা যাক যে ইচ্ছা, যে কোনো দেশেরই ইন্টারনাল রাজনীতিতে কথাবার্তা বলতে চাই না, কিন্তু এসব ক্ষেত্রে বলতে হয়। আমি যখন প্রথম ভারতে যাই সেটি হচ্ছে জুন মাসে 2024-এর জুনে, কিন্তু কলকাতাতে আমি প্রথম আসি হচ্ছে 18ই অগস্ট 2024, বাট তার আগে আমি চেন্নাইতে যাই। অর্থাৎ বাংলাদেশে যখন ঝামেলা টামলাগুলো হচ্ছিল সে সময়টার অনেক আগেই, প্রায় 1-1.5 মাস আগেই আমি চেন্নাইতে ছিলাম আমার মার চিকিৎসার জন্য, অনেকেই জানেন। আমি যখন কলকাতাতে প্রথম আসি, আমি পার্ক স্ট্রিটের একটা হোটেলে উঠি। আমি বিস্ময় নিয়ে আমি এসেছি দুপুরবেলাতে এসে আমি আসরের ওয়াক্তে আমার ধুম করে কানে বাজলো আজানের শব্দ। আমি বললাম, কলকাতায় আজান? আমার ধারণা ছিল কলকাতাতে এখানে সবাই, মানে আমার ধারণা ছিল সবাই এখানে হিন্দু মুসলমান খুব কম। এরপরে দেখলাম এখানে 5 বেলা আজান হয়, কলকাতায় 5 বেলা আজান হয়। তারপরে আমি চিন্তা করলাম যে ধুত, আমি পার্ক স্ট্রিটে আছি, এখানে মনে হয় ধর্মতলা পাশে শুনেছি, এই ধর্মতলা বা এই জায়গাটা হচ্ছে একটু মুসলিম প্রধান বা বাংলাদেশিরা থাকে বা হোয়াট এভার এখানে হতে পারে। আমি যেইখানে গেছি কলকাতার সল্ট লেকে বলেন বা অন্যান্য যেসব জায়গাতে বলেন, আমি 5 ওয়াক্ত আজান শুনেছি। সেখানে মুসলমান, প্রচুর মুসলমান, সেখানে একদম স্থানীয় মুসলমান, একেবারে কোনোখান থেকে আসা না, বহু বছর শতাব্দীর পর শতাব্দী এখানে থাকে, এই ধরনের। আমি কলকাতাতে থাকা অবস্থাতে আমার গত 2 বছরে আমি কখনো দেখি নাই যে অমুক লোক মুসলমান বা অমুক লোক হিন্দুর কথা আমি বলবো না, যেহেতু সংখ্যা গরিষ্ঠ, সংখ্যা লঘু যদি আমি বলি, সংখ্যায় কম মুসলমান, সেখানে কেউ কোনো মুসলমানকে নিয়ে আজে বাজে কথা বলেছে আমার সামনে পড়েছে বা আমি দেখেছি, আমি মনে করতে পারি না। নিউ মার্কেটে গেছি, শত শত মুসলমানদের সব। কিভাবে বুঝেছি? মাথায় টুপি দিয়ে আছে, যেমন মেয়েদের পোশাকের সব। আমি আমার মেয়ের জন্য জামা কিনতে গেছি, কাপড় কিনতে গেছি, সেখানে আমি দেখেছি সোয়েটার কিনতে গেছি আমার নিজের জন্য, সেখানে সব মুসলিমদের সব। শত শত চা কিনতে গেছে, খুব ভালো চা পাওয়া যায় হগ মার্কেটে, মুসলিমদের সব। আমি যেটা বলতে চাইছি, সেখানে এই ধরনের কোনো প্রবলেম নাই। বিচ্ছিন্ন কিছু প্রবলেম পুরো ভারতে হয়নি তা বলা যায় না, খুব সম্ভবত হয়েছে, অনেকের কানে হয়তো বা সেটা এসেছে, বা সেটা আমি একদম বিচ্ছিন্ন ঘটনা বলি, কিন্তু ওভারঅল আমার কখনো এটা মনে হয়নি, দেখিনি। কিন্তু বিনিময়ে অন দ্য কন্ট্রারি আমরা বাংলাদেশে কি দেখি? সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বলছে 4 দিনে কলকাতা দখল করে বসবে। দখলদার বাহিনীর কথিত উপদেষ্টা মাহফুজ বলছে ম্যাপ চেঞ্জ করে ফেলবে, বাংলাদেশের ম্যাপ ভারতের ওই অংশটা নিয়ে নিবে। এবং এই টোকাইরা তো ঘন ঘন বলছে যে তারা দখল করবে, এই করবে, সেই করবে। এমনকি এই যে আমাকে নিয়েও একটা কথা উঠেছে, আমি নাকি বলেছি যে ভারতের আর্মিকে বলছি বাংলাদেশটাকে দখল করার জন্য। এটা নিয়ে গুজবের কোনো শেষ নাই। অথচ যখন এরা এই রাওয়া ক্লাব থেকে এরা 5-6 হাজার মিলে রওনা দিয়েছে যে ভারতকে 4 দিনে দখল করবে, তখন আমি বলেছি যে এই সংবাদ শুনে এখন ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ চালায় তাহলে কি হবে? এই কথাটাকে টুইস্ট করে নানানভাবে করা হয়েছে। কিন্তু প্রসঙ্গ এইটা না, প্রসঙ্গ হচ্ছে ভারতের জনগণ বিজেপিকে চুজ করেছে তার রাজনীতিতে, তার ভোটে। বাংলাদেশের চুলকানি শুরু হয়ে গেছে। কেন? কারণ বিজেপির যিনি এখন প্রধান বা এখন যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, শ্রী শুভেন্দু অধিকারী, তিনি বঙ্গবন্ধু কন্যা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বলেছেন তিনি সসম্মানে শাহজালাল এয়ারপোর্টে যাবেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই যাবেন। একাধিকবার বলেছেন, একাধিকবার তিনি বাংলাদেশের এই পুরো জঙ্গি আক্রমণকে কন্ডেম করেছেন। অন্যদিকে বাংলাদেশে এও হচ্ছে হিন্দুদের উপর নির্যাতন ক্রমাগতভাবে। এই 5ই আগস্টের পরে লক্ষ লক্ষ হিন্দুরা এই বর্ডারে এসে দাঁড়িয়েছে, সে চিত্র তো আমরা ভুলে যাইনি।
ভারত যদি এরকম ভাবে ক্রমাগত স্টেটমেন্ট দিত, এই করব সেই করব, আজকে কি হতো? ভারত চাণক্য নীতি অনুসরণ করে, একটা ভদ্রলোকের দেশ আসলে। যেই লোক ভারতে যায় নাই, যেই লোক দিল্লি ঘুরে নাই, যেই লোক পশ্চিমবঙ্গ ঘুরে নাই, দিল্লিতে ঘুরলে দিল্লির একটা তরুণের সাথে যদি আমাদের একটা তরুণ কথা বলে, বাইরে আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একটা শিক্ষিত ইউনিভার্সিটির তরুণের সাথে যদি আমাদের কোনো একটা বাংলাদেশের ছেলে গিয়ে টেস্ট করে আসুক, দরকার হলে সে একটা, আমরা সবাই মিলে রিকমেন্ড করবো তার ভিসার, গিয়ে একটু টেস্ট করে আসুক যে দিল্লি ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটিতে একটা ভারতীয় ছেলে ঠিক কতটা সংবেদনশীল, কতটা ভদ্র হতে পারে বাংলাদেশ প্রসঙ্গে। কি চমৎকার করে তারা বলে যে তোমরা যে তোমাদের দেশের ছেলেপেলেরা যে এমন বলে, কেন বলে বুঝতে পারি না, কি হয়েছে তাও বুঝতে পারি না। মানে ওরা আসলে একেবারেই এমন না। আমি একবার জিজ্ঞেস করেছি এয়ারপোর্টে দাঁড়িয়ে যে আচ্ছা, বাংলাদেশে যে এই ধরনের ঘটনা হচ্ছে তোমরা কি জানো? বলে হ্যাঁ, এটা খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু কেন করে আমরা জানি না। এত পোলাইটলি বলেছে, ওদের কোনো ঘৃণাই আমি দেখি নাই। পশ্চিমবঙ্গে কফি হাউসে গেছি, শিক্ষিত ছেলেপেলেরা সব কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কারো কোনো রাগ নাই, তারা অবাক হয়। আমি ওই যে আমার বন্ধু অনি আমাকে নিয়ে গেছে এক ঘাটের কাছে, গঙ্গার ধারে, ভুলে গেছি, কুমারটুলি ঘাট মনে হয়। সেখানে গিয়ে দেখি ওয়ারফেজের গান গাইছে, যেটার ভিডিও আমি চেনেছি। অর্থাৎ পুরো ভারত ঘুরে, এই মুম্বাই বলেন, দিল্লি বলেন, চেন্নাই বলেন, আপনার পশ্চিমবঙ্গ বলেন বা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা বলেন, ঘুরে আমি কিছু দেখতে পেলাম না যে বাংলাদেশের ব্যাপারে ওরা এমন করে। না, নর্মাল। একটু অবাক হয় যে এরা এমন করছে কেন, এইসব অদ্ভুত আচরণ করছে কেন। তো ভারত যথেষ্ট একটা সহনশীল জাতি, এটা আমার অভিজ্ঞতা। অন্যদিকে বাংলাদেশ ধুয়ে ফেলবে, মেরে ফেলবে, কেটে ফেলবে। ভারত যদি এটা রিটালিয়েশন করতো তাহলে পরিস্থিতি অনেক খারাপ হয়ে যেত। ভারত করে না। আপনারা কথায় কথায় বলছেন তাদেরকে গরুর মাংস খাওয়াবেন, মানে একটা হিন্দুকে পেলে আপনার গরুর মাংস খাওয়াতে ইচ্ছা করে। সবাই না, একটা নোংরা একটা অংশ করে না, এরকম অনেকে বলে না, মালাউন বলে না হিন্দুদেরকে, বলে, আমাদের দেশেই বলে। অসংখ্যবার অসংখ্যবার আমি এই নোংরা শব্দটা শুনেছি। হিন্দুদের উপরে খুবই আজে বাজে কথাবার্তা বলে না, হিন্দুদের সম্পর্কে নানান রকমের কথাবার্তা বলে। ভারত সম্পর্কে কি কথা বলে, তারা নাকি রাস্তায় হাগে, এই করে সেই করে। ইচ্ছা করলে ওরা পারে না যে বাংলাদেশের লোকেরা যে রাস্তাঘাটে বন বাজারে পায়খানা করে সেগুলোর ছবি এনে দেখাতে পারে না? পারে। একটা ক্রিকেট খেলা হলে কি আচরণ, উন্মুক্ত আচরণ করে, পারে না ইন্ডিয়ানরা একই জিনিস করতে? ওরা সবসময় আসলে ম্যাচিউর আচরণ করেছে, করে। এই যে 2 টাকার শুটকি মাছ, এই টোকাই ডারবি, ভারত যদি চায়, ভারত যদি চায়, বিলিভ মি, ওকে এক রাতে 1 সেকেন্ডে ওকে হাফিস করে দিতে পারবে, একদম গিলে খেয়ে ফেলতে পারবে। ভারতের শক্তি সম্পর্কে আমার 2 বছরে যথেষ্ট যথেষ্ট ধারণা হয়েছে। সারা পৃথিবীব্যাপী ভারত কি করতে পারে, ভারতের গোয়েন্দা সংস্থা কি করতে পারে, এটা আমি নিঝুম মজুমদার জাস্ট বললাম যে আমি যতটুকু টের পেয়েছি, ওই অতটুকু টেরই আমার মাথায় এখনো ভব ভব করে ঘোরে। এই ডারবি নাসিরকে সেকেন্ড লাগবে না, সেকেন্ড জাস্ট জাস্ট পৃথিবী থেকে ব্যানিশ করে দিবে, এবং বাংলাদেশের একটা মানুষও কথা বলবে না, এই ব্যবস্থাও তারা করতে পারে। এই ক্ষমতা ভারতের আছে, কিন্তু করে না, কারণ ভারত ভদ্রলোক। আমি ভারতকে কেন ভালোবাসি জানেন? ভালোবাসি, মুক্তিযুদ্ধে এরা ঝাঁপিয়ে পড়েছিল আমাদের জন্য করেছিল, আজকে আমাদের বিপদের দিনে আমাদের জন্য করছে। কিন্তু একজন বাংলাদেশী হিসেবে যদি ভারতের সাথে ধরেন আমি কোনোদিন এরকম একটা পজিশনে গেলাম যে চুক্তি করবো ভারতের সাথে, আমার তো ভাই মাথার মধ্যেও নাই যে আমার দেশকে আমি বিক্রি করে দিব না। তখন আমি আমার পাওনাটাই আমি বুঝে নিব। ভারত কিন্তু এটাও বোঝে, এবং এইটাকেও তারা রেসপেক্ট করে। আজকে দেখেন কথায় কথায় বলেছিল ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, এই না সেই না। একটা চুক্তির একটা শব্দ, একটা লাইন দেখাতে পারেনি। বলেন, আপনি খালি বুকে হাত দিয়ে বলেন যে হ্যাঁ দেখাতে পেরেছে, তাহলে আমি আপনার কথা বুঝতাম। অন্যদিকে আমেরিকার কাছে, এই আমেরিকাতে বসে আমি বলছি, ডালাসে বসে বলছি যে এই আমেরিকার কাছে বাংলাদেশকে জাস্ট বিক্রি করে দেওয়া হয়েছে, বিক্রি, কিন্তু কোনো চ্যাদভেদ নাই, এটা নিয়ে কোনো কথাবার্তা নাই। সো যারা এইসব কথাবার্তা বলছেন, এই যে ক্রমাগতভাবে ভারতের প্রতি নোংরামো, হুমকি ধামকি, আর ভারতের এই চুপ থাকা, ওই যে আছে না যে একটা কুকুর ঘেউ ঘেউ করছে, ওই কাচের ওই পারে বিরাট বড় একটা জলহস্তি আছে বা বিরাট বড় একটা প্রাণী আছে,
তাকে ওই কাচের আড়ালে থেকেই তাকে ঘেউ ঘেউ করা যায়। ওই কাচের দরজাটা যখন খুলে দেওয়া হয় এবং কুকুরটা যখন বুঝতে পারে যে এখন তো তাকে খেয়ে ফেলবে, তখন কুকুরটা কুঁকড়ে যায়। ওই কাচের দরজা তো এখনো খোলা হয়নি, তাই এরা এমন করছে। ওই কাচের দরজা খুললে বোঝা যাবে কে কতটুকু মায়ের দুধ খেয়েছে, কার কতটুকু সাহস। আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান তো গেল, নরেন্দ্র মোদী এসেছিলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে কথা দিয়েছিলেন উনি আসবেন। শুভেন্দু সহ 5 জনের শপথ হয়েছে, স্বাভাবিকভাবে যেটা হয়। কিন্তু নতুন খবর এর মধ্যে রয়েছে, সেটা হচ্ছে স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত 2011 পর্যন্ত যে রাইটার্স বিল্ডিং এ থেকে সরকার পরিচালনা হতো, সেই রাইটার্স বিল্ডিং কে ত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন হিট করে একটা ভাড়া নেওয়া বিল্ডিং এ, যার ভাড়া হচ্ছে মাসে 17 লক্ষ টাকা। সেই বিল্ডিংটা উনি জনগণের পয়সা নয় করে উনি 15 বছর ধরে মাসে মাসে 17 লক্ষ টাকা করে খরচা করে ওইখানে উনি অফিস করেছিলেন, তিনি গোঁ ধরেছিলেন। ওইখানে বামফ্রন্ট কাজ করে গেছে, ওখানে 34 বছর আমি ঢুকবো না। জনগণের টাকা তো, ওনার বাপের টাকা আর কি। হ্যাঁ, বাপ তো পশ্চিমবঙ্গ লিখে দিয়ে গেছিল, তা পশ্চিমবঙ্গের উনি ছিলেন রানী, তার ইচ্ছে মতো সমস্ত মাথা কাটতো। তাই এখন রানী এখন ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, আর ভাইপোর বাড়ির সামনে এখন চোর 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 স্লোগান উঠছে, সব দরজা খিল দিয়ে বসে আছে। যাই হোক, আগামী সপ্তাহে ক্যাবিনেট বৈঠক বসছে দিল্লিতে, সম্ভবত বৃহস্পতিবার অথবা শুক্রবার। এই ক্যাবিনেট বৈঠকের পরেই শুভেন্দুকে ডাকা হয়েছে, ওই দিনই শুভেন্দুকে ডাকা হয়েছে। অর্থাৎ ক্যাবিনেট বৈঠকের পরে শুভেন্দুকে যখন বিশেষ করে ডাকা হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে ক্যাবিনেট বৈঠকটা ভারত, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কেন্দ্রিক। আর আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে যেভাবে শুভেন্দুর পিঠচাপড়ে দেখলাম নরেন্দ্র মোদীজির এবং অমিত শাহজির, বোঝা গেল তিনি এখন শুভেন্দু অধিকারী হচ্ছে এখন নয়নের মণি। তারা যেটা চান শুভেন্দু সেটা তাদেরকে দিতে পারবেন, এটাই হচ্ছে বড় বিষয়। এখন তারা কি চান, অমিত শাহ তো রয়ে গেলেন, মোদীজি ফিরে গেছেন, তার কাজ রয়েছে। এদিকে খবর পাওয়া যাচ্ছে গতকালকে মার্কো রুবিও ফোন করেছিলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে। তিনি এই মাসে তো আসবেনই, ফোন করে খলিলুর রহমান সম্পর্কে তাদের কিছু কথাবার্তা হয়। কথাবার্তা সীমিত কত ছিল খলিলুর রহমানের চীন সফরকে কেন্দ্র করে। এখন দেখুন, ডিপ স্টেটের কিন্তু চোখ ওই সেন্ট মার্টিনে এখনো রয়েই গেছে। সেটা নিয়ে ডিপ স্টেট নড়ছে না। যতই ভেতরে ভেতরে ভারতের সঙ্গে একটা সেকেন্ড লবিতে একটা যোগাযোগের চেষ্টা মার্কো রুবিও এবং জেডি ভান্স বরাবর চালিয়ে যাচ্ছে, আমি বলে যাচ্ছি। কিন্তু এই আন্তর্জাতিক রাজনীতি না একেবারে সময়ের সাথে সাথে দৌড়াচ্ছে। আপনাদের বাংলাদেশের যারা কন্টেন্ট তৈরি করে তাদের মধ্যে আমি খুব কম পেয়েছি যে এরকম বুদ্ধিমত্তার সঙ্গে এরকম কন্টেন্ট বাংলাদেশে ইন্টারন্যাশনাল রিলেশনের উপর করতে পারে। আর যে ছেলেটি করে এথিক্যাল টক্সের, সে ছেলেটি খেটে খুটে করে, হচ্ছে তার ভিডিওটা আপনারা দেখেন না। এই বিষয়ের ওপরই তার একটা ভিডিও রয়েছে খুব সুন্দর, আমি কমেন্টে বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তা আমি যেটা বলছিলাম, আতশ কাচের নিচে এখন খলিলুর রহমান। এখন চীন সফর না আমেরিকা ভালো করে দেখছে, না ভারত ভালো করে দেখছে। কারণ আমেরিকা শত্রু হচ্ছে চীন, ভারতের শত্রু হচ্ছে চীন। চীন সামনে বন্ধুত্ব দেখায়, কিন্তু পেছনে পেছনে চীন সবসময় বাঁশ দেওয়ার জন্য বসে থাকে।
ভারতও সবসময় নজর রেখে চলে। আর সেখানে যদি ডিপ স্টেটের ওইখানে একটা ইন্টারেস্ট রয়েছে, সেখানে যদি চীনের তাকে টপকে যদি খলিলুর যদি চীনে যান, সেটা ডিপ স্টেটের লোকের চোখে করকর করবে। চোখে বালি পড়লে যেমন করকর করে, ওরকম করকর করবে। আবার ভারতের কাছেও ব্যাপারটা মানে গোলমেলে ঠেকছে। কারণ এই বঙ্গোপসাগরে যদি একটা ঘাঁটি করে, তাহলে কিন্তু ভারত, চীন, রাশিয়ার পক্ষে কিন্তু সেটা খুব সুখকর হবে না। এই যে প্রতি মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতি ঘড়ির সময়ের থেকেও দৌড়চ্ছে, প্রতি মুহূর্তে পট পরিবর্তন হচ্ছে। এখন আমি শুনেছি যে চীন সফর মানে কাটছাট করে নাকি খলিলুর রহমান নাকি তড়িঘড়ি ওয়াশিংটনের উদ্দেশ্যে দৌড়েছেন, এবং ওয়াশিংটনের ওখানে গিয়ে তিনি কি ঝাড় খাবেন তো ভগবান জানে। কিন্তু এটুকু বুঝতে পারি যে আপনাদের যে বর্তমান প্রধানমন্ত্রী, তিনি যে একটি গর্ধপ, সেটা বলতে বাকি নেই, মানে না বলে উপায় নেই। তিনি একটি সোজা গর্ধপ। তিনি ভারতকে চড়ালেন, চীন এখানে কখনো ঢুকবে না এই বিবাদের মধ্যে। কারণ চীন জানে এখানে একাধিপত্য গড়ে ফেলেছে একদম বিজেপি, হিন্দুত্ব একটা দল পুরো একাধিপত্য গেড়ে ফেলেছে। দরকার হলে চীনের সঙ্গে সম্মুখ সমর করে চীনকে কিন্তু ধ্বংস করে দিতে পারে। কারণ ভারতীয় সৈনিকদের পরাক্রম তারা দেখে ফেলেছে লাদাখ এবং সিয়াচিনে, প্যাংগং এ, অনেকগুলো জায়গায়। তো সেক্ষেত্রে চীন কখনো ভারতকে চটিয়ে ডাইরেক্টলি চটাবে না, ইনডাইরেক্টলি করতে পারে। আর আমেরিকা ভারতকে ছাড়তে চাইছে না, কারণ ভারত যদি হাত থেকে বেরিয়ে যায়, তাহলে চীনকে রগড়াবার কোনো লোক নেই। একমাত্র এশিয়ান কান্ট্রিতে ভারতই একমাত্র মহাশক্তি, এই চীনের চোখে চোখ রেখে কথা বলতে পারে। ফলে খলিলুর এই দুই দিকে, সে যেমন ইউনুসের করে যাওয়া যে দাসত্বের চুক্তি, সেটা নিয়ে যেমন এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি আবার পাল্লা ঝুঁকেছে আবার চীনের দিকে। তেলে আর জলে তো মিশ খাবে না বাবা। আবার এদিকে সারা ভারতবর্ষের সীমান্তটা পুরো ঘিরে ধরেছে চাপ, একেবারে গৌরীয় চাপ যাকে বলে। ফলে একদিকে দুটো বড় শক্তি, একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে ভারত, তারপরে বর্ডারে হচ্ছে গিয়ে পুরো একটা রাইট উইং দল, তাদের কোটি কোটি সমর্থক, বজরং দলের হনুমান দল। কাঁটাতারের বেড়া খুলে যদি ঢুকে যায়, কোনো সৈন্য সামন্ত লাগবে না। কিন্তু ভারত সেটা করতে চায় না। তবে বেশি বাড়াবাড়ি যদি হয় এখানে বা ওখানে, যেটা আমি গতকালকে বলেছি যে হিন্দুদের উপর অত্যাচার, মন্দির ভাঙা, জবরদখল করে হিন্দুদের জমি করা, জমি নেওয়া, এগুলো যত হবে তত কিন্তু উত্তাপ বাড়বে। আর সেই উত্তাপের পূর্বে হচ্ছে সমগ্র বাংলাদেশ। আর বাংলাদেশের কিন্তু সামগ্রিক পরিস্থিতি খুব একটা সুখের নয়। আমি বহুদিন আগে থেকে বলছি বাংলাদেশ হয়ে যাবে স্যান্ডউইচ। আপাতত স্যান্ডউইচের ভেতরে আপনার এই ক্রিমি লেয়ারটা পড়েনি। এই ক্রিমি লেয়ারটা যেদিনকে পড়ে যাবে না, আর ওই আপনার স্যান্ডউইচ মেকারে যখন ঢাকনা বন্ধ করে ইলেকট্রিকের এটা দিয়ে দেওয়া হবে, তখন দেখবেন একেবারে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছেন আপনারা। তো এই আন্তর্জাতিক রাজনীতিতে এখন সব থেকে ঘোরেল অবস্থা হয়ে রয়েছে খলিলুরের।
খলিলুর এপাশে গালি খাচ্ছে, ওপাশে গালি খাচ্ছে, আবার তারেক রহমানের কাছেও গালি খাচ্ছে। এই লোকটারও মান সম্মান নেই, এই লোকটারও মানে ছুটতে ছুটতে জুতো সুতলা হয়ে যাচ্ছে, তবু তার পদ চাই। আমি জানি না পদের এত কি লোভ। তো যাই হোক, আপাতত খলিলুর আমেরিকা যাক, শুনছি আমেরিকা গেছে, আমেরিকা যাক, আর আমাদের এখানে মার্কো রুবিও আসুক, আর আমরা অপেক্ষা করব সামনের বৃহস্পতিবার অথবা শুক্রবার ক্যাবিনেট বৈঠকের পর কি সিদ্ধান্ত শুভেন্দুর প্রতি আসে বা কি নির্দেশ শুভেন্দুর প্রতি আসে, সেটা 7 দিনের মধ্যে বোঝা যাবে। আমি বলেছিলাম না নির্বাচনের পর খুব একটা অপেক্ষা করতে হবে না, এবার সেই দিকে চোখ রেখে রাখুন সবাই। সবাইকে ধন্যবাদ।